ইস্যু ভিত্তিক রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, সেখানে আপনি ইস্যুর কারণে যোগ দিয়েছেন, কোনো মতাদর্শের কারণে নয়। দেখুন, মতাদর্শ রাজনীতি কোন কার মতাদর্শ আছে আপনি বলুন তো। মন্দির যেমন হিন্দু ভাই বোনদের রক্তের সঙ্গে সম্পর্ক, আবেগের সঙ্গে সম্পর্ক, হুমায়ুন কবির সেটাই ধরেছে। মসজিদ যে হ্যাঁ সেখানে দিন বাবরিটা জুড়ে দিয়েছে। দেখুন, মসজিদ বাবরের হয় না, হুমায়ুনের হয় না, আমার হয় না, কারোর হয় না। মসজিদ আল্লাহর ঘর। হুমায়ুন কবির এই সময় যে বাবরি মসজিদ হবে এই আদতে হবে মুসলমান সেন্টিমেন্ট এসেছে, তার ফলে মুসলমানরা ওখানে আবেগ নিয়ে চলে গেছে। মানে হুমায়ুন কবির মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে রাজনৈতিক কারণে। 2021 সালে সংখ্যালঘুদের চোখ খোলেনি। আমাদের ছাড়া কেউ সরকারে আসতে পারবে না, এরা মিলিয়ে নেবেন তখন। আমাদের ছাড়া কেউ সরকারে আসতে পারবে না। যা অবস্থান দেখেছি মালদা, মুর্শিদাবাদ, দুটো দিনাজপুরে, আমাদের ছাড়া কেউ কিন্তু সরকার গঠন করতে পারবে না। মানে ভোটের পরে 26-এর নির্বাচনের পরে আপনারা কোনো না কোনো একটি শক্তিকে বা পক্ষকে সমর্থন জানাবেন। একেবারেই। এবার জিজ্ঞেস করেন বিজেপি না তৃণমূল। আপনাদের এই রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, এর পিছনে কার টাকা রয়েছে? দেখুন, এখন কার টাকা রয়েছে সেটা তো বলবো যে সংবাদ মাধ্যমকে বলবো আপনারা বার করুন। হ্যাঁ, আপনারা বার করুন। ওই তো নওশাদ সিদ্দিকীও বলতো ও ফান্ডিং করছে, আমি তো নিজে তখন শুনতাম। হুমায়ুন কবিরের দল মানে মুসলমানের দল অলরেডি চারিদিকে উঠে গেছে। কারণ কি, মসজিদ নিয়ে 2026-এর জানুয়ারি মাস, শীতের পারদ নামলেও রাজনীতির উত্তাপ কিন্তু আমরা দেখেছি বেড়েই চলেছে। আর এই রাজনৈতিক উত্তাপ বেড়ে যাওয়ার পিছনে যে কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে হুমায়ুন কবির এসআইআর। আজকে আমরা হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব কামাল হোসেন। আপনি কিভাবে যুক্ত হলেন এই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে? বিভিন্ন জন বিভিন্ন ভাবে হুমায়ুন কবিরের খুব কাছের, তারা বলল যে ওখানে যেতে হবে যেতে হবে, হুমায়ুন সাহেব বলেছেন যেতে হবে। তা আমি বেশ কয়েকদিন দেখতে, তারপরেই একদিন ওখান থেকে আমাকে ফোন আসলো। কবে? বেশ কিছুদিন জনতা উন্নয়ন পার্টি ঘোষণা হওয়ার আগে না পরে? না না না, জনগণের ঘোষণা হওয়ার আগে কিছু ফোন আসলো। তারপরে আমার অটোমেটিক্যালি ওখানে বহরমপুরের একটি প্রাইমারি টেটের ইন্টারভিউ এর প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম সেরে তারপরের দিন দেখলাম যে দেখি আমি দেখে আসি কেমন মানুষ নাকি প্রচুর যাচ্ছে। ওখান থেকে 30-35 মিনিট লাগে। তারপর আমি সে দেখলাম, অবাক হয়ে গেলাম। বহু সংখ্যালঘু ভাই বোন সেখানে হাজির হয়েছে, হোটেল বসে গেছে, মানে মেলার মতো হয়ে গেছে। তো আমার বেশ ভালোই লাগলো এ দেখেই। তারপরেই আমাকে দেখে সাংবাদিক কিছু তারা প্রশ্ন করলেন, এইটা দেওয়ার পরে হুমায়ুন সাহেব জানতে পারলেন। তারপরেই একজন ছেলে গেলেন আমার সঙ্গে, উনি কথা বললেন, সামান্য একটু কথা বললেন আর কি। তারপরে কিছুদিন সামান্য একটু কথা হলো যে বর্তমান রাজনীতিতে এই সংখ্যালঘুদের নিয়ে খেলছে মমতা ব্যানার্জি, সব নানা রকম কথা। আরো অনেকে ছিলেন সেখানে। তারপরেই একদিন আমাকে উনি ফোন করলেন যে এটা আপনার নামটা প্রস্তাব করছি প্রেস সচিব। আমি ঠিক আছে করে দিন। কি দেখে এই দলে যোগ দিলেন? মানে আপনাকে বলেছে প্রেস সচিব হতে, হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, আপনি সেই পদের লোভে সেই রাজনৈতিক দলে যোগ দিয়ে দিলেন? পদের লোভে হলে তাহলে তো তৃণমূলের ওখানে থাকতাম। হ্যাঁ, সেটা তো আমি নিজেই নাকচ করে দিয়ে চলে এসেছিলাম। সংখ্যালঘুদের অবস্থা খুব বিপন্ন, ডোডো পাখির মতো। সেই সংখ্যালঘুদের নিয়েই ওনার প্রথম ভাবনা চিন্তা হয়েছে। কারণ সংখ্যালঘু প্রবণ এলাকায় উনি এমএলএ মুর্শিদাবাদটায়। সুতরাং সংখ্যালঘুদের যে প্রবঞ্চনা হচ্ছে 5টা ইস্যু নিয়ে। এক, ওবিসিতে সংখ্যালঘুরা এতদিন চাকরি পেত, এবার আর চাকরি পাবে না। এটা মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে, যে এমন ভাবে তৈরি করেছে সংখ্যালঘুরা আর চাকরি পাবে না, এবং সেটা তার প্রমাণ 2-3টে পরীক্ষায় দেখা গেছে। 2 নম্বর, যে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক 90 লক্ষের মতো বাংলা ছেড়ে চলে গেছে। তাদের সন্তানরা পিতৃহারা, মানে পিতা দূরে আছে, কেমন ভাবে সে চলবে, সঠিকভাবে চলতে পারছে না। তাহলে বাবা বাইরে আছে, তার সন্তানরা কিন্তু সঠিকভাবে চলার মুখটা পাচ্ছে না, তারা কিন্তু ভবঘুরে হয়ে যাবে, খুব স্বাভাবিক। 3 নম্বর হলো ওয়াকফ। এই ওয়াকফরা সংখ্যালঘুদের মানুষের মনের ভিতরে প্রচন্ড আঘাত দিয়েছে। সেটা নিয়ে মমতা ব্যানার্জি স্পিকটি নট কোনো কথা বলেনি। এটা সংখ্যালঘু মানুষরা আমাকে বারবার বলে এসছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে মুর্শিদাবাদে কেন এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, গঙ্গা ভাঙন।
বহুদিন ধরে কিন্তু গঙ্গা ভাঙন চলেছে। যদি বলে যে এটা তো দিল্লি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আপনার এমপিরা গিয়ে কি করছিল? আপনার এমপিরা কোনোদিন বলেনি কেন সেখানে গিয়ে প্রতিবাদ করেন যেটা দিতে হবে, ভাঙন রেট ইয়ে করতে হবে? আর শেষ হচ্ছে যে সংখ্যালঘুরাদের ব্যবহার করা হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারপিট করে গুলি খেয়ে একটা ভাই মরে যাচ্ছে, আরেকটা ভাই জেলে যাচ্ছে। তার ফলে সংখ্যালঘুদের অস্তিত্ব আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে এই পশ্চিমবঙ্গে, সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে। মানে আপনার আপনার এই দলে জয়েন করার কারণ হচ্ছে এই 5টি ইস্যু, মানে ইস্যু ভিত্তিক রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, সেখানে আপনি ইস্যুর কারণে যোগ দিয়েছেন, কোনো মতাদর্শের কারণে নয়। দেখুন, মতাদর্শ রাজনীতিতে কোন কার মতাদর্শ আছে আপনি বলুন তো? এই ভারতবর্ষের রাজনীতিতে মতাদর্শ কার আছে? মমতা ব্যানার্জি যদি বলেন তৃণমূল কংগ্রেস করলো, কোথা থেকে গিয়ে কংগ্রেসকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেস করলো, ঠিক আছে। বিজেপি কে প্রথম নিয়ে আসলো কে? মমতা ব্যানার্জি, পরিষ্কার। এখন তিনি বিজেপি কে তাড়ানোর জন্য বলছে, তো মতাদর্শ কার? কার মতাদর্শ? যে সিপিএম কংগ্রেসকে গাল দিত, কংগ্রেস সিপিএম কে গাল, তাদের মারপিট হলো, তারা দুজন জোট হলো, মতাদর্শ কার? মতাদর্শ অনুযায়ী এখানে রাজনীতি হয় না, আমি হতে দেখিনি। ব্যক্তি ব্যক্তি বিশেষে মতাদর্শ হয়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত, কম শিক্ষিত তারা বঞ্চনার শিকার হবে, আমি কামাল হোসেন তাদের পাশে থাকবো না, এটা কি করা হয়? শুধু একটা প্ল্যাটফর্ম দেখুন, সংখ্যালঘু এই বঞ্চিত সংখ্যালঘুরা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে উপযুক্ত জবাব দিতে পারবে। সেইটা প্ল্যাটফর্ম হুমায়ুন কবির দিয়েছে, আমি দিয়েছি। সংখ্যালঘুরা কি হারে সারা পশ্চিমবঙ্গ থেকে ফোন করছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে ফোন করছে ব্যক্তিগতভাবে, আমাদের 4-5 জন যারা আছে সব মিলে 10,000 ফোন পেয়েছে, এবং আমরা প্রায় 10,000। এবং এরা কারা? এরা তৃণমূল করতো বা তৃণমূল করে, তারাই যোগদান করবে আমাদের দলে, এটা পরিষ্কার বললাম। যে সুতরাং কেন তারা তৃণমূলে আছে, ভালো আছে, কেন তারা করতে চাচ্ছে? তার কারণ এই দলটা আর সংখ্যালঘুদের করাটা ঠিক হবে না। হ্যাঁ, এই আপনি প্ল্যাটফর্ম খুঁজছিলেন, আপনি বলছেন যে সংখ্যালঘুদের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে। এরকমই একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধানত একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে। আইএসএফ, আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তারা আইএসএফ গঠন করেন এবং পরবর্তীতে তৃতীয় জোট হিসাবে বাংলার রাজনীতিতে উঠে আসেন, যেখানে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল। আপনি এই 3টি দলের বা এই জোটের কোনো একটি দলের সঙ্গে যুক্ত না হয় তাহলে হুমায়ুন কবিরের দলটাকে কেন বেছে নিলেন? এখানে তো অলরেডি একটা প্ল্যাটফর্ম রয়েছে, মানে আপনি যে 5টি ইস্যুর কথা বলছেন সেই 5টি ইস্যু অন্য রাজনৈতিক দল, বামপন্থীরা, কংগ্রেসরা, আইএসএফ, তারা তো এই নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি। দেখুন, এটা খুব ভালো প্রশ্ন করেছে। মুর্শিদাবাদে গিয়ে আমি সেটা জেনেছি, এবং সারা পশ্চিমবঙ্গ থেকে সেটা আগে জানতাম না, যে কংগ্রেসের একটা প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস জোট হয়েছে, সেই প্রার্থীর ভাইকে হত্যা করেছে সিপিএম। হলো, তখন তারা বলছে যে কংগ্রেস তো হত্যা করেছে, যে দাঁড়িয়েছে ভোটে ওই তো আমাদের ভাই, এদেরকে চিরকাল এখানে অত্যাচার করেছে, ওকে ভোট দেবো না। ঠিক একইভাবে সিপিএম এর প্রার্থী বলছে কংগ্রেসের এই তো প্রচুর অত্যাচার করেছে সিপিএম, কংগ্রেসের অত্যাচার করেছে, তাহলে ওকে আমি ভোট দেবো কেন? গলার ভিতরে কই মাছ দিয়ে, তাহলে ওরা আমি ভোট দেবো কেন? এই স্ট্র্যাটেজিটা অনেকে বোঝেনি, কিন্তু মুর্শিদাবাদে গিয়ে সাধারণ মানুষের কথা বলে এই স্ট্র্যাটেজিটা বুঝে গেছি। এবারে নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে ভালো সম্পর্ক, আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো সম্পর্ক, কিন্তু নওশাদ সিদ্দিকী জিতেছে এবং তার কারিশমা আছে, ভালো ভালো ছেলে, কথাবার্তা ভালো বলে, কিন্তু ব্যাপার হচ্ছে এই একটা জোটের এই প্ল্যাটফর্মে কিন্তু সংখ্যালঘুদের এক জায়গায় করতে পারবে না। দেখুন, যতই যা বলুক নওশাদ ভাই, যতই যাই বলুক সেকুলার আইএসএফ, হিন্দুরা সেখানে পদে আছে, কিন্তু হিন্দু ভোট নওশাদ ভাই পায় কি আমার সন্দেহ আছে। যেমন বিজেপি মুসলিম ভোট যেমন পায়, ঠিক নওশাদ ভাই এরকম পায়। এরকম হুমায়ুন কবিরও আমাদের এখানে বহু হিন্দু মানুষ তারা এসেছেন, হুম, ডাক্তার, অধ্যাপক, এরা সব এসেছেন, হিন্দু মানুষ, কিন্তু তারা তারা কতটা যে হুমায়ুন কবিরের দল মানে মুসলমানের দল অলরেডি চারিদিকে উঠে গেছে। কারণ কি? মসজিদ নিয়ে মসজিদ নিয়ে ঘটনাটা হচ্ছে কি, এটা ঘটেছে আর কি, যে মসজিদ নিয়ে ঘটেছে, তাহলে এটা অবশ্যই
মুসলমানদের দল। মমতা ব্যানার্জি যদি দুর্গাঙ্গন করতে পারে, মমতা ব্যানার্জি যদি জগন্নাথ ধাম করতে পারে, করুক, কোনো অসুবিধা নেই। এটা আমরা দেখে এসেছি, হিন্দু মুসলমান পাশাপাশি থাকি আমরা, মন্দির মসজিদ সহাবস্থান। তাহলে আপনি একটা মসজিদ করে দিলেন না কেন? দেখুন, মসজিদ করে দেবে না মুসলমানরা তাতেই রয়েছে তা নয়। মুসলমানরা এত বছর ধরে হিন্দু এবং মুসলমান তারা চাঁদা তুলে মন্দির করেছে, মসজিদ করেছে। তাহলে আপনি দুটো মন্দির করলেন, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু আপনি তো বেশি ভোট পান সংখ্যালঘুদের ভোটে তো আপনি জিতে আসেন, সবাই জানে। তাহলে সেই সংখ্যালঘুদের জন্য একটি কথা নয় কেন? এবং মারাত্মক জিনিস, মসজিদ করলো বলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো, সবাই জানি আমরা। কেন মসজিদ করেছো কেন? একজন বলছে তুমি রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ করো। আমার প্রশ্ন, মসজিদ করার জন্য যদি রাজনীতি যদি তার সাসপেন্ডেড হয়, মমতা ব্যানার্জি আপনি মন্দির তৈরির জন্য সাসপেন্ডেড কেন হবেন না? এর প্রশ্নের জবাব মমতা ব্যানার্জি দিতে পারবেন আমাকে? কাউকে দিতে পারবেন? দিতে পারবেন না। এই যে বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলির পৈনানে, বিশ্ব ইজতেমা মানে ধর্মসভা, সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলিম তারা ওখানে যান। ধর্মপ্রাণ মানে এখানে দেখবেন নওশাদ ভাইকে যেতে দেখবেন না, ব্যাপার আছে। একটা হচ্ছে তবলিক, আর একটা হচ্ছে ফুরফুরা সিলসিলা। নওশাদ সিদ্দিকী ভাই ফুরফুরা সিলসিলা। হ্যাঁ, এরা কিন্তু এদের এটাকে মেনে চলে, তারা কিন্তু ওই তবলিকে যাবে না। তবলিগে হুমায়ুন কবির সেই অংশটা, হুমায়ুন কবির বা আমি তবলিগ বা ফুরফুরা আমাদের কিছু নয়। ঠিক আছে, যেখানে মনে হলো সেখানে যাই। মানে যেখানে মনে হলো সেখানেই যাওয়া যায়, মাঝে মধ্যে তৃণমূলে যাওয়া যায়, মাঝে মধ্যে চাইলে টিকিটের জন্য বিজেপিতে যাওয়া যায়, মানে কোনো বাজ বিচার নেই। মানে যেখানে রাজনৈতিক লাভ রয়েছে, কামাল হোসেন, হুমায়ুন কবিররা সেখানেই যাবেন যেখানে ক্ষমতা রয়েছে। দেখুন, যে যদি বাধ্য করে এই সরকার, হ্যাঁ, আমরা মসজিদে যাব কি মন্দিরে যাব কি তবলিকে যাব, কোথাও যাব, সেটা আমাদের ব্যক্তিগত ধর্মীয় ব্যাপার। কিন্তু যখন বাধ্য করে যে আমি কামাল হোসেন তৃণমূলের মুখপাত্র হলাম, আমাকে আমার এমন একটা পজিশন করছে যে সংখ্যালঘুদের অত্যাচার আমি দেখতে পাচ্ছি, মাদ্রাসা নিয়ে অত্যাচার, স্কুল সার্ভিস নিয়ে বেশি সরব হয়েছিলাম, এসএলএসটি নিয়ে, সেগুলো চোখে দেখতে পাচ্ছি, দেখে বারবার প্রতিবাদ করেছি, শোনেনি বলে চলে এসেছি। হ্যাঁ, সেটা সাংবাদিক সম্মান করে করেছি এবং সবাই জানে। তারপরেই সংখ্যালঘুদের এই অবস্থান, যেটা আমি প্রথম থেকে বলছি, এবং সরকারি চাকরি সেইটা নেই বলে, সেইটাই ওই প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা সারা ভারতের রাজনীতিতে দেখা যাচ্ছে যে কেউ একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে যেতে পারে। দেখুন, সিপিএম কংগ্রেসে কোনো প্রশ্নই ওঠে না। সিপিএম এর সঙ্গে আমার কোনোদিনই সব কথা ছিল না, মানে নীতিগতভাবে, কিন্তু সিপিএম এর মানুষ যারা, তাদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক। বিজেপির সবার সঙ্গে আমারও সুসম্পর্ক, কিন্তু ওই বিজেপি একটা যে মুসলিম বিদ্বেষী, দিলীপ দাস এসছে, এবারে দেখা যাবে এবার হয়তো মুসলিম বিদ্বেষী কথাবার্তা হয়তো হবে না আর কি, সেটা কিন্তু মুসলিম সমাজের কাছে খুব খারাপ বার্তা যাচ্ছে আর কি। সেখানে কংগ্রেসকে কি বলবো, কংগ্রেস তো একটা জায়গায় মুর্শিদাবাদ কেন্দ্রিক হয়ে আছে আর কি, তারপর তাদের শূন্য হয়ে আছে। এখন দেখুন, সিপিএম কংগ্রেস এরা যদি এই হুমায়ুনের সঙ্গে অন্তত, মানে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যদি জোট বাঁধে, অন্তত পক্ষে একটা দুটো সিট পাবে, এটা আবার নিশ্চিত, একটা দুটো সিট নিশ্চিত পাবে। এবং আমাদের অলরেডি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কথা প্রায় পাকা। তাহলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কি করে জিতবে বলুন তো? মানে তৃণমূল কংগ্রেস জিতবে কি করে? সেখানে মুসলিম পপুলেটেড এলাকা, সেখানে হুমায়ুন কবিরের যথেষ্ট দাপট আছে, নিজের কারিশমায় 10টা সিট পেয়ে যাবে। ওখানে নিজের কারিশমায় 10টা সিট পেয়ে যাবে। কেউ জোর না পারলো, যা আমি দেখেছি চারিদিকে কারিশমা। কারণ মুসলমানরা, বলছি না, প্ল্যাটফর্ম খুঁজছে, সে প্ল্যাটফর্ম কোথায় পাবে? পরীক্ষিত ভাবে দেখা হয়ে গেছে যে মুসলিমদের একটি রাজনৈতিক দল, তার সঙ্গে বাম এবং কংগ্রেস যখন একসঙ্গে মিলে একটি জোট করলো, তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করলো, তখনও বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করলো না। এমনকি যে সমস্ত অঞ্চলে নওশাদ সিদ্দিকীরা প্রার্থী দিয়েছেন এবং যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন, 50%-এর বেশি মানুষ ছিলেন মুসলিম সম্প্রদায়, সেখানেও
তৃতীয় শক্তি সেই জোট সংযুক্ত মোর্চা তারা জিততে পারেনি, তাহলে সেখানে চতুর্থ শক্তি হিসেবে বা চারটে শক্তি মিলিত হয়ে নওশাদ সিদ্দিকী, আমি ধরে নিলাম কথার খাতিরে যে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, বাম এবং কংগ্রেস যদি একসঙ্গে জোট করে, তাহলে যে জিতে আসবে তার কি গ্যারান্টি রয়েছে? 2021 সালে সংখ্যালঘুদের চোখ খোলেনি, আচ্ছা, হলো 2021 সালে এই যে 26,000 চাকরি দুর্নীতি হয়নি, এই যে 2021 সালে এই প্রাইমারির গোলযোগ হয়নি, 2021 সালে এই মাদ্রাসা নিয়ে, আনএডেড মাদ্রাসা নিয়ে তারা লাথি চড় খায়নি, 2021 সালে এই পিএসসি চাকরি নিয়ে দুর্নীতি হয়নি, 2021 সালে রাজ্যের এই এত মানুষ তারা কিন্তু বাইরে যায়নি, 2021 সালে মুসলমানে এত মারপিট এত কিছু হয়নি। সুতরাং তখনই সেই ক্ষেত্রে কেন হয়েছে বললাম, কংগ্রেস যারা মনে প্রাণে করতো তারা সিপিএম এর ব্যানারকে পোস্ট এতে ভোট দিতে পারেনি, অনুরূপভাবে সিপিএম রাও কংগ্রেসের ব্যানারে ভোট দিতে পারেনি। এবং কিছু মুসলমান আছে তারা দেখেছে নওশাদ ভাই যোগ হয়েছে সিপিএম এর সঙ্গে, কেন? তারা কংগ্রেস মাইন্ডেড ছিল। বা নওশাদ ভাই জোট দিয়েছে অধীরের সঙ্গে, কেন? না না না, আমরা দেবো না। এখন ওই জায়গায় মুসলিম পপুলেটেড এলাকা ভাঙড়ে, সেখানে মানে ফুরফুরা শরীফের তারা ভক্ত, অর্থাৎ ওই যে ফুরফুরা শরীফ যেখানে মানে আমাদের যেটাকে বলে পীর সাহেবদের ভক্ত আর কি, সেই জন্য ওই জায়গাটা ওখানে জিতেছে, কিন্তু আর কোথাও কিন্তু দাগ কাটতে পারেনি। কোনো জায়গায় সেকেন্ড হয়েছে কিন্তু দাগ কাটতে তো পারেনি, সেই তৃণমূল কিন্তু জিতে গেছে, তার মানে মুসলিম ভোট কিন্তু তৃণমূলে গেছে, এটা তো ঠিক। তখন কিন্তু এইগুলো ফ্যাক্টর, এই যে ওবিসি তখন কিন্তু হয়নি, একদম হয়নি। বামপন্থের সময় যে ওবিসি ছিল মুসলমানরা চাকরি পেত, সেটা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ সেখানে বুঝে গেছে। মাদ্রাসা নিয়ে তখন হয়নি। আর এই যে ওয়াকআপ, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে কি করে, যারা মুসলমান সবার কিন্তু এইটা আঘাত লেগেছে যে আমাদের কবরস্থান কোনদিন দখল করে নেবে, আমাদের মসজিদ কোনদিন এখানে পশ্চিমবঙ্গ ভেঙে দেবে, যে এটা ওয়াকআপ সম্পত্তি বলে চালাচ্ছ তার রেকর্ড কই। এইটা সবার ক্ষেত্রে সাংঘাতিক ভয়ের কারণ করেছে। এইবারে মুসলমানরা তারা চাচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্ম চাই, ঠিক আছে, সেই প্ল্যাটফর্ম আমরা চাই। এবং প্ল্যাটফর্ম যেহেতু মুর্শিদাবাদে মুসলিম পপুলেটেড এলাকা প্রচুর, সুতরাং সেই জায়গা থেকে হুমায়ুন কবিরের উত্থান হয়েছে। এবং আরেকটা জিনিস, মসজিদ মন্দির যেমন হিন্দু ভাই বোনদের রক্তের সঙ্গে সম্পর্ক, আবেগের সঙ্গে সম্পর্ক, হুমায়ুন কবির সেটাই ধরেছে মসজিদ, যে হ্যাঁ সেখানে দিন বাবরিটা জুড়ে দিয়েছে। দেখুন, মসজিদ বাবরের হয় না, হুমায়ুনের হয় না, আমার হয় না, কারোর হয় না, মসজিদ আল্লাহর ঘর। ঠিক মন্দির যেমন, যে যেখানেই মন্দির হোক না কেন, মন্দির কিন্তু মা কালীর মন্দির হয়, মন্দির অন্য কারোর হয় না। এটাকে হুমায়ুন কবির এই সময় যে বাবরি মসজিদ হবে, এই আদতে হবে, মুসলমান সেন্টিমেন্ট এসেছে, তার ফলে মুসলমানরা ওখানে আবেগ নিয়ে চলে গেছে। মানে হুমায়ুন কবির মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে রাজনৈতিক কারণে? না, যেটা মমতা খেলেছে এইবারে সেটাকে ব্যাটিং করছে, যে তুমি এতদিন খেলেছো, আমি আর তোমাকে খেলতে দেবো না, আমি খেলবো না, আমি মুসলমানদের প্ল্যাটফর্ম দেবো। মুসলমানরা না খেললে উনি কি করবেন? মুসলমানরা যদি ওনার পাশে না থাকেন উনি কি করবেন? উনি তো কিছু করতে পারবেন না। যে সুতরাং মুসলমানরা হুমায়ুন কবিরের পাশে আছেন বলে উনি ওখানে ইট দেখবেন কত গেছে, বালি দেখবেন কত গেছে, কেন গেছে, তারা জানে মসজিদ তুমি করো, এটা পুণ্যের কাজ, আমরা এই জন্য এখানে অর্থদান করলাম, যে পেরেছে সে একটা ইট দিয়েছে। সুতরাং এখানে একটা আবেগ নিয়ে এখানে খেলা নয়, মসজিদ তৈরিটা আবেগ নিয়ে খেলা নয়, আবেগের পূর্ণতা দান করা। কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট বাক্সে জিতে মন্দির রাজনীতি করে মুসলমানদের আবেগ নিয়ে খেলছে। আমি আবেগ নিয়ে খেলা মসজিদ বানানোর সঙ্গে বলিনি, মসজিদ বানানোর নামের যে আবেগটা তৈরি হয়েছে সেই আবেগ ব্যবহার করে রাজনৈতিক দল করা, রাজনৈতিক ভাবে ময়দানে নামা, সেটাকে আমি রাজনৈতিক হিসেবে খেলার কথা বলেছি। এখন মমতা ব্যানার্জি যেটা খেলছে, এখন যেটা সেটা কি নিয়ে খেলছে? মন্দির নিয়ে খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন না ভুল করছেন? সেটা 26-এর ইলেকশনে উনি বুঝতে পারবেন যে আমি ঠিক করেছি না আমি ভুল করেছি। হ্যাঁ, কেঁদে কেটে আর উনি কুলকেরানা খুঁজে পাবেন না। এখন আমি বলে কি করব? মিলিয়ে নেবেন কিছুদিন পরে যে মানুষের ভালোবাসা হুমায়ুন কবির পেয়েছেন, তিনি খুব
শিক্ষিত নেতা নয়, কম শিক্ষিত, কম পড়াশোনা করে নেতা, কিন্তু তিনি যে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছেন সেটা মুসলমানদের পিঠ বাঁচানোর, মুসলমানদের সম্মান বাঁচানোর প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে আছেন তিনি। একটা কথা বলা হয় যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে আহ, এই যে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের উত্থান হয় এর পিছনে রয়েছে আসলে সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের একটি হাত বা তাদের আর্থিক সহায়তার ফলেই এই ছোট ছোট রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে রাজনৈতিক দলগুলি তৈরি হয় তার পিছনে বিজেপির একটি ফান্ডিং কাজ করে, তাদের পরিকল্পনা কাজ করে এবং তার ফলেই এই রাজনৈতিক দলগুলিকে আমরা সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম থেকে শুরু করে অনেক অনেক টাকা খরচা করে সভা সমাবেশ করতে দেখি। আপনাদের এই রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, এর পিছনে কার টাকা রয়েছে? দেখুন, এখন কার টাকা রয়েছে সেটা তো বলবো যে সংবাদ মাধ্যমকে বলবো আপনারা বার করুন। হ্যাঁ, আপনারা বার করুন। ওই তো নওশাদ সিদ্দিকীও বলতো ও ফান্ডিং করছে, আমি তো নিজে তখন শুনতাম ও ফান্ডিং করছে, ও ওইটা করছে। এখন এটাও তো বলবে এত টাকা পাচ্ছে কোথায়। এখন তো কোথাও কোনো কিছু হয়নি যে এই ব্রিগেডে হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, 1 কি 2 তারিখে ব্রিগেডে হবে। আমাদের হিসাব অনুযায়ী 3 থেকে 5 লাখ লোক সেখানে জড়ো হবে সবচেয়ে কম হলে। তাহলে তখনই আপনারা প্রশ্ন করবেন যে এত কিছু হলো। দেখুন, ওটা সাধারণ একটা মঞ্চ হবে, এই অভিষেকের মতো এইরকম র্যাম জ্যাম হবে না। বুঝতে পারলাম যে গরিবদের ভালোবাসেন, গরিবের মুখ্যমন্ত্রী তারই ভাইপো, সে যা করেছে তো বিদেশি বিদেশি স্টাইলে সব করেছে, এগুলো তো পশ্চিমবঙ্গে এরকম ছিল না। তাহলে ওখানে জিজ্ঞেস করুন না যে ফান্ড গুলো কোথা থেকে আসছে। আমাদের তো ওখানে মঞ্চ হয়েছে কি, এরম সামান্য কাঠ দিয়ে গিয়ে মঞ্চ হয়েছে, তার মাথাও ছিল না। মানে যেদিন দল গঠন করে সেদিন একটা মাথা ছিল শুধু, আর তো কিছু ছিল না। যে সুতরাং সাদা মাটা যেটা হয় গ্রামে গঞ্জে একটা, যেমন গরিব মানুষের যেমন বিয়ে হয় সেই রকম ধরনের একটা মঞ্চ হয়েছিল। যে যখন জাঁকজমকপূর্ণ কিছু দেখবেন তখনই দেখবেন যে টাকাগুলো কোথায় আসছে। না, একটি রাজনৈতিক দল পরিচালনা করার জন্য তো টাকার প্রয়োজন হয়, সেই টাকা আপনারা কোথা থেকে নেবেন? কি সোর্স কি আপনাদের টাকার? দেখুন, সবে শুরু হয়েছে, সোর্স হলে আপনাকে বলবো যে অমুক পার্টি টাকা দিয়েছে, অমুক পার্টি টাকা দেয়নি, অমুক ব্যক্তি টাকা দিয়েছে, অমুক ব্যক্তি টাকা দিয়েছে। তখন আপনারা নিজেরাই জেনে যাবেন যে কি করে এতগুলো কেন্দ্রে আমরা দেবো, মানে সবাই প্রার্থী দেবো। জোট হলেই খুব ভালো আর কি, জোট না হলেও অন্তত পক্ষে। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ছাড়া কেউ সরকারে আসতে পারবে না, এরা মিলিয়ে নেবেন। তখন আমাদের ছাড়া কেউ সরকারে আসতে পারবে না। যা অবস্থান দেখেছি মালদা, মুর্শিদাবাদ, দুটো দিনাজপুরে, আমাদের ছাড়া কেউ কিন্তু সরকার গঠন করতে পারবে না। মানে ভোটের পরে, 26-এর নির্বাচনের পরে আপনারা কোনো না কোনো একটি শক্তিকে বা পক্ষকে সমর্থন জানাবেন? একেবারেই। এবার জিজ্ঞেস করেন বিজেপি না তৃণমূল, সময় বলে দেবে। রাজনীতিতে সবকিছু সম্ভব। মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন, জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব হিসেবে আপনি স্বীকার করছেন যে ভোটের পরে আপনাদের একটা আসন হোক, 10টা আসন হোক বা 50টা আসনে আপনারা যদি জিতে আসেন, তাহলে হয় আপনারা তৃণমূল কংগ্রেসকে অথবা আপনারা বিজেপিকে সমর্থন জানাবেন। না, আমরা যদি কম পাই, 500-6টা পাই, পাবো না তো কোনোদিন। আমরা কিন্তু ভোট মেকার হব, আমরা কিন্তু গভর্নমেন্ট মেকার হব। তাহলে গভর্নমেন্ট মেকার হতে গেলে জারকের সঙ্গে তো জোট বাঁধতে হবে, হবে না তো? তখন আমাদের প্রয়োজন, আমাদের ছাড়া তো কিছু করতে পারবে না। তাহলে না হলে ফের রাষ্ট্রপতি শাসনে ফের ভোট হবে, তাহলে করবে কি? তাহলে আমাদের সেখানে মান্যতা থাকবে, আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে। মানে জামাই আদরে আবার ফিরে আসার মতো। দেখুন, উনি ওনার মতো বলছেন যে মমতা ব্যানার্জি, তারা আপনি অবাক হয়ে যাবেন মাঝে এই তৃণমূল কংগ্রেসের লিডার, কোন লিডার বলবো না, সে অনেকে, সে কারোর সঙ্গে কথা বলে না, দেখা করে না, 2 ঘন্টা ওনাকে নিয়ে জামাই আদর করছিল। হ্যাঁ, ফিরে আসুন, তোমার মসজিদ তৈরি করে দেবো, কে বলবো না, মসজিদ তৈরি করে তোমার এই তৈরি করে দেবো, বলছে না আমি আর যাবো। তার মানে মুসলমান ভোটে যে পদস্খলন শুরু হয়েছে, মুসলমান ভোট যে ভাঙন শুরু হয়েছে,
সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। না, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি ভোটের পরে, যদি আমি ধরে নিই 10টা আসন পাচ্ছেন, আপনারা কিং মেকার, আপনাদের ছাড়া কোনো একটি রাজনৈতিক দল সরকার গঠন করতে পারছে না, ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারছে না, তাহলে আপনারা বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, সেটা আপনারা বলছেন। তাহলে আপনারা যে কারণে রাজনৈতিক দলটা করছেন, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বা বিজেপি থেকে বেরিয়ে, তার গুরুত্ব কোথায় রইলো? আপনারা তো সেই তৃণমূল কংগ্রেসকে বা বিজেপিকে সমর্থনের কথা এখনই স্বীকার বলে দিচ্ছেন, এখন পর্যন্ত তো নির্বাচন অনেক দেরি। দেখুন, এটা এত স্বীকার করতে হবে আপনাকে যে আবার ভোট হোক, আবার প্রচুর পয়সা কড়ি খরচ হোক, এটা তো নয়। ভারতবর্ষের রাজনীতি দেখেছেন, এই জোট বাঁধার ক্ষেত্রে কিন্তু কন্ডিশন থাকে, তখন ওই নীতি আদর্শ বিলিয়ে দেয় না। কিছু কন্ডিশন থাকে যে আবার ভোট হলে রাষ্ট্রপতি শাসন হবে, এই হবে ইত্যাদি, অনেক অসুবিধা হয়ে যাবে। সুতরাং তখনই মানুষ হচ্ছে কে, কেউ আর ভোটের দিকে যেতে চায় না। ভারতবর্ষের রাজনীতিতে সেটা আমরা দেখেছি। সিপিএম বাইরে থেকে সমর্থন করেছিল বিজেপিকে, তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে সমর্থন করেছিল, তৃণমূল কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছিল। সুতরাং এটা তো ভারতবর্ষের ব্যাপার। বাংলার এই ছোট দল সবে উত্থান হয়েছে, এর কাছে তো এটা কোনো ব্যাপারই না। তোমরা এইসব করতে পারো, আমরা রাজ্যটাকে বাঁচানোর জন্য আমরা কেন কার সঙ্গে যাকে মনে হলো তার সঙ্গে জোট বাঁধবো, কিন্তু সেটা আবার বলছি সময় বলবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কামাল হোসেন, জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব, আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন।